এবার দ্বিতীয় দিনে মান্ডুতে সবচেয়ে বেশি স্থাপত্য এবং দর্শনীয় স্থান কভার করবেন। এদিন প্রথমেই আপনি চলে যাবেন রয়্যাল এনক্লেভ গ্রুপ দেখতে। রয়্যাল এনক্লেভ গ্রুপের প্রধান ভবন হল জাহাজ মহল বা জাহাজ প্রাসাদ। 110 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রশস্ত দ্বিতল ভবনটি মুঞ্জ তালাও এবং কাপুর তালাওয়ের মধ্যে একটি সরু ভূমিতে অবস্থিত, যা একটি জাহাজের ভাসমান চেহারা দেয়। 15 শতকের শেষভাগে সুলতান গিয়াসউদ্দিন খিলজি এটি নির্মাণ করেন। এটি সুলতানের জন্য একটি বৃহৎ হারেম হিসাবে কাজ করেছিল। এটি মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রিয় রানী নূর জাহানের বাসভবন হিসেবেও কাজ করে। দ্বিতল ভবনের দক্ষিণ প্রান্তে সরাসরি সোপানে যাওয়ার সিঁড়ি রয়েছে। বারান্দার উত্তর প্রান্তে ফুলের নকশার একটি সুইমিং পুল রয়েছে এবং প্রথম তলায় এটির ঠিক নিচে একটি অনুরূপ পুল রয়েছে। দীর্ঘ জাহাজ মহলের দক্ষিণ ও উত্তর প্রান্তে সোপানটিতে দুটি গম্বুজ বিশিষ্ট প্যাভিলিয়ন রয়েছে। উত্তর প্যাভিলিয়নটি একেবারে সুইমিং পুলের ঠিক দক্ষিণে। প্যাভিলিয়নগুলিতে এখনও নীল এবং হলুদ টাইলস রয়েছে। এখনও আপনার অবাক হওয়ার মতো কিছু বাকি আছে। এবার আপনি যা দেখবেন তা হল হিন্দু বাউদি। পাহাড়ের চূড়া মানে ভূগর্ভস্থ জল নেই। তাহলে এই পাহাড়ে হাজার হাজার বছর ধরে মানুষ কিভাবে বাস করল? তাদের রাজপরিবার এবং প্রাসাদের ভিতরে বসবাসকারী লোকদের জন্য অবিশ্বাস্য রকম জল ব্যবস্থাপনা এবং পরিশোধক ব্যবস্থা ছিল। আপনি এখনও তাদের কিছু অংশ দেখতে পাবেন এবং বিশ্বাস করুন, প্রতিটি জল ব্যবস্থাপনার পয়েন্ট আপনাকে অবাক করবে। রয়্যাল এনক্লেভ গ্রুপের পরবর্তী দ্রষ্টব্য হল হিন্দোলা মহল। হিন্দোলা মহল সুইমিং প্যালেস নামেও পরিচিত, কারণ এর পাশের দেয়ালগুলি যথেষ্ট ঢালু। এটি একটি টিয়াকৃতির দোতলা শক্ত সুদর্শন বিল্ডিং। 1400 খ্রিস্টাব্দের শেষের দিকে গিয়াস উদ্দিন রয়্যাল অ্যাসেম্বলি হল হিসাবে নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। এটিতে বিশাল প্রাচীর রয়েছে, যাকে সাপোর্ট দেওয়ার জন্য বাট্রেস তৈরি করার হয়, যা ভিতরের দিকে ঝুঁকে নির্মিত হয়েছিল। ভারী ছাদ, তাই হাওয়ায় দালান দুলছে এমন ছাপ রয়েছে। একটি খাড়া র্যাম্প সুলতান ও তার দলবলকে হাতির ওপরে চড়ে দ্বিতীয় তলা পর্যন্ত যেতে দেয়। এটির একটি উপরের তলা ছিল যা আদালতের মহিলারা ব্যবহার করতেন। প্রবেশাধিকার ছিল দুটি ভিন্ন প্যাসেজ দিয়ে। এছাড়াও আপনি দেখবেন হাম্মামটি রয়্যাল প্যালেস, যা এই কমপ্লেক্সের মধ্যেই অবস্থিত, এবং এখানে বেশ কয়েকটি সত্যিই আকর্ষণীয় জল বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটি সোনা এবং স্নানের জন্য গরম এবং ঠান্ডা জলের ব্যবস্থা সহ। বেশ জটিল জল ব্যবস্থার বেশিরভাগই এখনও পরিষ্কারভাবে দেখা যায়। এই রাজকীয় হাম্মাম বা গরম স্নান তুর্কি শৈলীর এবং রাজকীয় ব্যক্তিরা ব্যবহার করতেন। এর সিলিংটি সুন্দর তারা দ্বারা সজ্জিত, যা আলোর জন্য কাটা হয়েছে, যা একটি মিটমিট করে তারার চেহারা দেয়। পূর্ণিমার রাতে, এমনকি দিনেও চারপাশে আলো জ্বলজ্বল করে। দ্বিতীয় দিনে সত্যিই অনেক কিছু দেখার আছে। হাম্মাম দেখার পর আপনি যাবেন চম্পা বৌদি বা বাবদির কাছে। এটি অনন্য সাধারণ বড় একটি কূপ, যেখানে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা ছিল। চম্পা বাবদির ভেতরটা বর্গাকার, এর দেয়াল গোলাকার এবং এর মধ্যে কুলুঙ্গি রয়েছে। এই বৃত্তাকার প্রাচীরের চারপাশে বেশ কিছু অ্যাপার্টমেন্ট রয়েছে। বিশ্বাস করুন বা না করুন, এই প্রাসাদের চারপাশে 4টি লিভিং কোয়ার্টার রয়েছে। দীর্ঘ করিডোর বায়ু সঞ্চালনের সুব্যবস্থা করে। মুঞ্জ তালাও এবং পাশের বাউদির কারণে ভবনগুলো ঠান্ডা থাকে। এটি একটি পরিবেশবান্ধব এয়ার কন্ডিশনার হিসাবে কাজ করার চমৎকার উপায়। চম্পা নামটি এসেছে যেহেতু কূপের উপরের অংশটি দেখতে চম্পা ফুলের মতো। জাহাজ মহল সংলগ্ন জল মহল বা জল প্রাসাদ জল দ্বারা বেষ্টিত।
মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্মৃতিকথা জাহাঙ্গীর নামায় লিখেছেন, আমার কোন শব্দ ঘাস এবং ফুলের সৌন্দর্য বর্ণনা করতে পারে। তারা প্রতিটি পাহাড় এবং ডেল, প্রতিটি ঢাল এবং সমতল পোশাক পরিধান করে। জলবায়ুতে এত মনোরম এবং এত সুন্দর জায়গা আমি জানি না। দিলাওয়ার খানের মসজিদটি রয়্যাল এনক্লেভের প্রাচীনতম বিল্ডিং এবং এটি 1405 সালে নির্মিত হয়েছিল এবং হিন্দু ও জৈন মন্দিরের পাথর এবং স্তম্ভ ব্যবহার করা হয়েছিল যা আগে এই সাইটে বিদ্যমান ছিল। এগুলি প্রধান দরজা এবং কলোনেড হোলগুলিতে সবচেয়ে স্পষ্ট। নাহার ঝাড়োখা বা বাঘের বারান্দা মার্বেল দিয়ে তৈরি, এই ঝাড়োখাটি মূলত একটি বাঘের প্রতিকৃতিতে তৈরি, তাই নাম নাহার ঝাড়োখা বা টাইগার ব্যালকনি। ফি রয়্যাল এনক্লেভ গ্রুপ 25 টাকা জনপ্রতি এবং 300 টাকা জনপ্রতি বিদেশিদের জন্য। এবার কিন্তু আপনি চতুর্থ গ্রুপে প্রবেশ করবেন, যা আগেই দরিয়া খানের সমাধি গ্রুপ নামে চিহ্নিত করেছি। এই গ্রুপের প্রথম মহলটি হল হাতি মহল। হাতি মহল নামটি এর ভবনটির জন্য দেওয়া হয়েছে বলে মনে হয়, এটির অসামঞ্জস্যপূর্ণ বিশাল স্তম্ভের জন্য, যা হাতির পায়ের মতো দেখতে, খুব উঁচু এবং উপরে গম্বুজ। এটি একটি বারদারির মতো পরিকল্পিত, যার প্রতিটি পাশে 3টি খিলান খোলা রয়েছে। দরিয়া খানের সমাধি দরিয়া খান 1510 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দের মধ্যে মান্ডু শাসন করেছিলেন। তিনি নিজেই সমাধিটি তৈরি করেছিলেন এবং সেখানে তাঁর দেহ সংরক্ষণ করা হয়েছে। সমাধিটি মুসলিম শিল্প ও স্থাপত্যের একটি মহান নমুনা। এইটা হোসাই গ্রাম এবং রেওয়াকুণ্ডের মধ্যে অবস্থিত। বর্গাকার আকারে এবং বিশাল খিলান দ্বারা সমর্থিত, এর দেয়াল রয়েছে যা টাইলসের সূক্ষ্ম এবং জটিল বিন্যাস প্রদর্শন করে। দরিয়া খানের সমাধিটি এখন সোমবতী কুণ্ড নামে একটি বড় ট্যাঙ্কের চারপাশে ফাঁক করা হয়েছে। 56 মহল জাদুঘর হল উপজাতীয় শিল্প, কারুশিল্প এবং প্রাচীন নিদর্শনগুলির একটি প্রদর্শনী। মান্ডুর ভূগোলে সাম্প্রতিক সংযোজন। যদিও মান্ডুতে অনেক স্মৃতিস্তম্ভ রয়েছে, তবে কোন জায়গাটি দেখতে হবে তা বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে, কিন্তু এর একটি উচ্চ ঐতিহাসিক মূল্য রয়েছে এবং আইটেমগুলির একটি ভালো সংগ্রহ রয়েছে। এটি আপনার কাছে একটি স্মরণীয় সফর হতে পারে। এবার কিন্তু আপনি এই সফরের শেষ পর্যায়ে চলে এসেছেন। রেওয়াকুণ্ড গ্রুপ হল এই সফরের শেষ গ্রুপ। এটি একটি কৃত্রিম হ্রদ বা পুকুর, যা রূপমতী এবং বাজ বাহাদুরের কিংবদন্তি প্রেমের গল্পের সাক্ষী ছিল। রানী রূপমতীর মণ্ডপে নিয়মিত জল সরবরাহ নিশ্চিত করতে এটি নির্মাণ করা হয়েছিল। স্থানীয় মতে এই জায়গাটি এখন হিন্দু ধর্মের অধীনে অন্তিম সংস্কার বা শ্মশান অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। এখানেই রয়েছে বাজ বাহাদুর প্রাসাদ। বাজ বাহাদুরের প্রাসাদটি পাহাড়ের ঢালে মনোরম প্রকৃতির মাঝে অবস্থিত। এটি 16 শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল এবং এর প্রশস্ত প্রাঙ্গণের জন্য উল্লেখযোগ্য এবং উচ্চ সোপান, যা সুন্দর আশেপাশের একটি দারুণ দৃশ্য উপহার দেয়। মূল প্রাসাদটি একটি প্রশস্ত খোলা কোট নিয়ে গঠিত, যার চারপাশে হল এবং কক্ষ রয়েছে এবং এর মাঝখানে একটি সুন্দর কুণ্ড। বারান্দায় 2টি সুন্দর বারাদারি দেখা যায়, যা আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্য প্রদান করে। বাজ বাহাদুরের প্রাসাদটি দেখার পর আপনি দেখতে পাবেন রানী রূপমতী প্যাভিলিয়ন। মূল কাঠামোটি আসলে সেনাবাহিনীর পর্যবেক্ষণ পোস্ট হিসাবে নির্মিত একটি বেলে পাথরের কাঠামো। এটি পূর্ব দিক থেকে স্পষ্টভাবে দেখা যায়, যা 2টি কক্ষ এবং একটি নিম্ন কিন্তু বিশাল হলঘর নিয়ে গঠিত। এই বেসমেন্টের করিডোরগুলিতে সিলিংকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের প্রস্থ জুড়ে বেশ কয়েকটি খিলান যুক্ত করা রয়েছে। বেসমেন্টের পশ্চিম অংশে একটি বড় কুণ্ড রয়েছে। বর্ষাকালে ছাদ থেকে নিচের জলাধারে প্রবাহিত চ্যানেলের মাধ্যমে বৃষ্টির জল সরবরাহের জন্য। তৃতীয় দিন মান্ডুকে বিদায় বলার আগে মান্ডু কি ইমলি ওরফে বাওবাব ফল ব্যবহার করে দেখুন। বাওবাব আফ্রিকার অধিবাসী
কিন্তু মান্ডুতে প্রচুর পরিমাণে জন্মে। দুঃখজনকভাবে ভারতে কখন বাওবাব গাছের প্রচলন হয়েছিল তার কোনো রেকর্ড নেই, তবে স্থানীয় গাইড অনুসারে এটি ভারতীয় উপমহাদেশে আরব ব্যবসায়ীদের দ্বারা চালু হয়েছিল। আপনি প্রধান টুরিস্ট স্পটে বাওবাবের জুস এবং শুকনো বাওবাব পাল্প এবং বীজের অস্থায়ী স্টল পাবেন। মনোরম আবহাওয়ার কারণে এই স্থান জুন থেকে মার্চ মাস ভ্রমণের উপযুক্ত সময়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই অঞ্চলে পর্যটনের শীর্ষ সময়। একমাত্র নেতিবাচক দিকটি হল আপনি ঐতিহ্যবাহী স্থানগুলিতে বিশেষ করে সপ্তাহান্তে এবং ছুটির দিনে প্রচুর ভিড় পেতে পারেন।